হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ওয়ান শট এমসিকিউ সিরিজ। সো এই ভিডিওতে পদার্থবিজ্ঞানের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার 3 বলের যত টাইপের এমসিকিউ আসতে পারে পরীক্ষায় সবগুলো টাইপ শেষ করব। এন্ড শুধুমাত্র আমরা প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছি ব্যাপারটা এরকম না, ওই টাইপের আন্ডারে বাকি কি এমসিকিউ আসতে পারে তার একটা প্রপার আইডিয়া তুমি ওই টাইপটা সলভ করলেই পেয়ে যাবা। প্লাস জ্ঞানমূলকগুলো কিভাবে মনে রাখবো, আমার ম্যাথে কিভাবে শর্টকাট ইউজ করবো, কিভাবে টাইমটাকে বাঁচায় নিয়ে আসবো, পুরো প্রসেসটা দেখানো হয়েছে। সো এই ভিডিওটা যে কোনো ব্যাচের জন্য, তোমার যদি 2 মাস পরে পরীক্ষা হয় তোমার জন্য, তুমি যদি মাত্র 9-10 শুরু করো তাহলে এটা তোমার জন্য ঠিক আছে। সো এখানে আমরা শুধুমাত্র এমসিকিউ ক্লিয়ার করতেছি না, তোমার ওই কনসেপ্টটাও প্রপারলি ক্লিয়ার হবে ঠিক আছে। তো এখানে আমরা প্রায় 9টা টাইপের মাধ্যমে 52টা এমসিকিউ সলভ করব এন্ড এখান থেকে একটা প্রপার আইডিয়া নিব এই চ্যাপ্টার থেকে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ গুলো, তোমার এমসিকিউ গুলো এখান থেকে কভার হয়ে যাবে। তো শুরু করি আমরা ক্লাসটা। আমাদের বল চ্যাপ্টারের একবারে টপিক 1 যেই কনসেপ্টটা আমার আছে সেটা হচ্ছে জড়তা এবং বলের ধারণা। এটা থেকে এখন আমরা এমসিকিউ করবো, দেখো এটা থেকে কি এমসিকিউ আসে। সো জড়তার বল নিয়ে যদি একটু কথা বলি, জড়তা ভাই কি, যে কোনো একটা বস্তু যে স্থির থাকতে চায় বা সোজা কথায় যেমন আছে তেমন থাকতে চায় ওটাকে জড়তা বলে। জড়তা দুই প্রকার হয়, স্থিতি জড়তা, এটা কি গতি জড়তা ঠিক আছে। সো আমি হালকা করে এখানে একটু লিখে দিই, সো তোমাদের কাছে ব্যাপারটা কিন্তু সহজ হবে। তো আমরা জানি ভাইয়া যে জড়তা হচ্ছে দুই প্রকার, একটা স্থিতি জড়তা, স্থিতি জড়তা, আর এটা হচ্ছে ভাই গতি জড়তা, তোমরা জানো। সো গতি জড়তা মানে কি, স্থিতি জড়তা মানে ওই রকম থাকতে চায়, মানে স্থির থাকতে চায়। আর গতি জড়তা মানে সে গতিশীল আছে, গতিশীল থাকতে চায়। এই যে তার যে প্রপার্টি বা ধর্ম, এটাকে আমরা বলি জড়তা। স্থির থাকতে চাওয়াকে স্থিতি জড়তা, গতিশীল থাকতে চাওয়াকে গতিশীল জড়তা। আর এই জড়তা চেঞ্জ করে জানি ভাই কোনটা, বল। এটা একটু মাথায় রাখবা ঠিক আছে। বল প্রয়োগ করলে একটা বস্তু আর স্থির থাকে না, তখন কি হয়, তার স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যায়। আবার বল প্রয়োগ করলে যে সমবেগে চলতেছিল ওটা আবার বেগের পরিবর্তন হয়, তার মানে তার গতিরও পরিবর্তন হয় ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, জড়তাকে পরিবর্তন করতে পারে বল। আর জড়তা মানে কি, যেরকম আছে ওইরকম থাকার প্রবণতা। এখন আসলে আমরা একটু সলভ করি এখানে, যে স্পর্শ বল কোনটি। স্পর্শ বল যদি আমরা বলি ভাই, দুর্বল নিউক্লিয় বল, নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, এখানে স্পর্শ করা লাগে না। চুম্বক বলে স্পর্শ করা লাগে, চুম্বক তো দূর থেকে কাজ করে, আকর্ষণ বিকর্ষণ তোমরা তো জানো, এটা হবে না। মহাকর্ষ বলের জন্য স্পর্শ করা দরকার হয় না, দূরে থাকলে কি মহাকর্ষ বল কাজ করে না, দূরে থাকলে কাজ করে, আস্তে আস্তে কাছে নিয়ে আসে। এটার জন্য স্পর্শ করাটা ম্যান্ডেটরি না। বাট ঘর্ষণ বল, দুটার মধ্যে যদি টাচই না হয় তাহলে ঘর্ষণ বল কাজ করবে কিভাবে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ভাই কি, ঘর্ষণ। অ্যান্সার হচ্ছে আমাদের কি, এই ঘর্ষণ বল। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার করতে পারছি। এবার আসো পরেরটায়, চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আছাড় খেয়ে পড়ে যাই কেন। তুমি যখন চলন্ত গাড়ি থেকে নামছো তোমার মধ্যে কিন্তু একটা গতি আছে, কারণ তুমি বাসের মধ্যে ছিলা। তো বাসের মধ্যে বা গাড়ির মধ্যে যখন থাকতা, গাড়ির বেগটাই কিন্তু তোমার বেগ। তো ওই বেগে কিন্তু তুমি যখন লাফ দিছো তোমার মধ্যে কিন্তু অলরেডি সেই বেগটা আছে। তার মানে কি, তুমি চাচ্ছ গতিশীল থাকতে, কিন্তু যেই রাস্তায় তুমি লাফ দিছো ওই রাস্তা আবার স্থির। তার মানে তুমি চাচ্ছ গতিশীল থাকতে, তাহলে কোন জড়তা, গতিশীল জড়তা ঠিক আছে। তুমি চাচ্ছ গতিশীল থাকতে, কারণ তুমি তো ওই গাড়ির যে গতি ওটা কিন্তু তোমার মধ্যে আছে, কারণ তুমি গাড়ির মধ্যে ছিলে তখন। তাহলে যদি আমি বলি যে চলন্ত গাড়ি থেকে নামতে গেছে আচার খাই, এটা কোন ধরনের জড়তা, এটা হচ্ছে আমাদের গতি জড়তা। ওকে, মনে থাকবে। এখন ভাই এখান থেকে যদি স্থিতি জড়তা কোশ্চেন আসে কিভাবে বুঝবো, স্থির থাকার যে জড়তা ওটা স্থিতি জড়তা। এক্সাম্পল কি হইতে পারে, যেমন ধরো তুমি বাইকের পিছনে বসে আছো, হুট করে টান দিছে, তাহলে দেখবো তুমি পিছন দিকে সরে গেছো। কেন হয় এটা, বিকজ সোজা হিসাব তুমি এতক্ষণ স্থির ছিলা, তোমাকে গতিশীল করতে চাচ্ছে বাইকটা, কারণ তুমি তো বাইকের উপর, বাট তুমি চাচ্ছ স্থির থাকতে। তাহলে এই জড়তাকে আবার কি বলে, স্থিতি জড়তা। আই গেস এই টাইপে তোমার কোনো প্রবলেম হবে না। ওকে, এবার সামনে যাই আমরা। এখানে বলছে 3 নম্বর, জড়তা এবং বল ধারণা থেকে কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা তোমাদের 5 স্টার কোয়েশ্চেন ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার কোয়েশ্চেন, 10 স্টার 5 স্টার যতগুলো স্টার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার আরেকটা যে কোনো একটা বোর্ডে চলে আসবে, মিস হবে না এটা। এখন আসো, এখানে বলছে কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়, সেটা হচ্ছে ভাই ডিরেক্ট অ্যান্সার হচ্ছে ভর। ভর দ্বারা জড়তা পরিমাপ করা হয়। ওকে, দেখবা যেটার ভর বেশি, যেমন কি এক্সাম্পল যদি দিই, স্থির অবস্থায় দুইটা বস্তু দাঁড়ায় আছে, যেমন ধরো এটা ট্রাক দাঁড়ায় আছে আর এটা সাইকেল দাঁড়ায় আছে, দুইটা স্থির অবস্থায়। তার মানে দুইটার মধ্যে কি জড়তা কাজ করে, স্থিতি জড়তা। ওই সাইকেলের মধ্যে কাজ করে স্থিতি জড়তা, ট্রাকের মধ্যে স্থিতি জড়তা কাজ করে। কোনটাকে নড়ানো বা কোনটাকে গতিশীল করা সবচেয়ে কঠিন, ট্রাককে। তার মানে ট্রাকের জড়তা বেশি, কেন, কারণ ট্রাকের ভর বেশি। আই গেস ক্লিয়ার হয়েছে।
এবার দেখো বলের মাত্রা কোনটা। বলের মাত্রা বের করার জন্য আমি বারবার বলি তোমাদের সূত্র জানা থাকা লাগবে। সো আমরা এফ ইকুয়াল টু কত জানি ভাই? এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আর কিছু করা লাগবে না, বাট একটু ভাঙে লিখতে পারো। এম ইকুয়াল টু কত? যে ভি মাইনাস ইউ বাই টি, শেষ। আর কিছু লাগবে না। এখন মাত্রা কিভাবে করব? এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে, বা মাস। আর ভি উপরে তো ভি মাইনাস ইউ মানে বেগ আছে, তাহলে বেগের ক্ষেত্রে কি হয়? বেগের ক্ষেত্রে কি হয় মাত্রা বলো? এখানে তো একটা বেগ পাবো, বেগের ক্ষেত্রে মাত্রা কি? মাত্রা হচ্ছে যে লিড এল টি ইনভার্স ওয়ান। কেন? কারণ বেগ মানে কত? বেগ মানে হচ্ছে দূরত্ব, সরি সরণ বাই সময়। সরণের জন্য আসবে এল, আর টাইমের জন্য আসবে টি, আর নিচে হচ্ছে টি এর জন্য আবার কি? টাইমের জন্য আবার টি। তাহলে কত আসলো? এম এল টি, উপরে চলে গেলে টি ইনভার্স টু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বলের মাত্রা। তাহলে এম এল টি ইনভার্স টু, দিস ইজ দ্য অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটা ম্যাথ। এবার আসো আমরা পরে যাই। 5 নম্বরে বলছে জড়তা, খুব ইম্পর্টেন্ট। জড়তা বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করে। হ্যাঁ, কারণ স্থিতি জড়তা কিন্তু তোমাকে চাবে স্থির রাখতে, তো সেটাই বলছে বস্তুর স্থিতি অবস্থা বজায় রাখতে সাহায্য করবে। তার মানে এটা কারেক্ট, তাই না? বস্তুকে সমত্বরণে গতিশীল রাখা, সমত্বরণে গতিশীল রাখা জড়তার কাজ না, এটা ভাই বলের কাজ। কারণ তুমি যতক্ষণ ওটার উপর ধরো ধ্রুব বল অ্যাপ্লাই করবা, ওটা সমত্বরণে থাকবে। যদি তুমি কোনো বল অ্যাপ্লাই না করো, ওটা সবসময় হয় স্থির থাকবে, না হলে সমবেগে থাকবে, দুইটা কেস। তাহলে সমত্বরণে রাখাটা এটা কখনো জড়তার কাজ না, বস্তুর ভরের সাথে সম্পর্কিত, এটা রাইট। সো অ্যান্সার হবে 1 আর 3। সো খ নাম্বার। আই গেস এটা নিয়ে আর কোনো ডাউট হবে না তোমাদের। এবার আসো পরের নাম্বার, আমাদের 5 গেল, এবার হচ্ছে 6। আবার আসছে জড়তা থেকে, মানে জড়তা টপিকটা ভালো ইম্পর্টেন্ট। জড়তা বলছে জড়তা কি প্রাকৃতিক ঘটনা? অবভিয়াসলি এটা ন্যাচারাল। এটা কি কন্ট্রোল করে? এটা অটোমেটিক কন্ট্রোল করে, আল্লাহ প্রদত্ত, ঠিক আছে, সৃষ্টিকর্তা প্রদত্ত। সো এটাকে আমরা জাস্ট বলতে পারি এইটা একটা প্রাকৃতিক ঘটনা। ওকে। পরিবর্তনের জন্য বলের প্রয়োজন, অবভিয়াসলি ওই যে জড়তা, যে স্থির আছে ওকে যদি চেঞ্জ করতে যাও বল দিতে হবে, যে গতিশীল আছে তার অবস্থাও চেঞ্জ করতে হলে তোমাকে বল দিতে হবে। তারপরে বলছে ওজন দ্বারা পরিমাপ করা যায়, ওজন দ্বারা কখনো জড়তা পরিমাপ করা যায় না, এটা ভরের সাথে সম্পর্কিত। তাহলে 1 আর 2 অ্যান্সার হবে ক। আই গেস ক্লিয়ার করতে পারছি তোমাদের। ওকে, এবার আসো কোনটি মৌলিক বল। খুবই ইম্পর্টেন্ট। মৌলিক বল হচ্ছে 4টা, আমি একটু লিখে দেই তোমাদের সুবিধা হবে। মৌলিক বল, ওকে, এটার আইডিয়াটা একটু ভালো দরকার। সো আমি জাস্ট এখানে একটু ক্লিয়ার করি তোমাদের, তোমাদের সুবিধা হবে। মৌলিক বল হচ্ছে ভাই 4টা। ওকে, 4টা আমি এমন ভাবে সিরিয়ালি লিখবো যাতে একটা কতগুলো সুবিধা পাবা, ঠিক আছে? মৌলিক বল হচ্ছে 4টা। কি কি ভাই? শুরু ধরো এখানে হচ্ছে আমাদের মহাকর্ষ বল। মহাকর্ষ বল নিয়ে তোমাদের আইডিয়া আছে আই গেস, মহাকর্ষ বল। এরপরে আমরা লিখবো দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয়। তারপরে হচ্ছে সবল, সবল নিউক্লিয়। লাস্ট আছে আমাদের তড়িৎ চুম্বকীয়। কয়টা বল ভাই? 4টা। এখন এই 4টা বল এভাবে আমি কেন লিখলাম? এখানে লিখলে তোমাদের অনেকগুলা, এখান থেকে আমরা প্রায় 10-20টা এমসিকিউ সলভ করে ফেলবো। ওকে, তো আমরা বল হচ্ছে আমাদের এই কয় ধরনের হয়? বল হচ্ছে অলমোস্ট আমাদের 4 ধরনের, ঠিক আছে? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে? মৌলিক বল কয়টা হবে? মৌলিক বল হচ্ছে আমরা জাস্ট লিখে রাখি, মৌলিক বল হচ্ছে 4টি। ওকে, এইটা মনে রাখবা। সবচেয়ে দুর্বল ভাই আমরা যদি, আমি কি করব যে দুর্বলতার ক্রম, দেখো দুর্বলতার ক্রমটা সাজাইতেছি, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর এমসিকিউ আসে। সো আই গেস তোমাদের কাজে দিবে। খুব ইম্পর্টেন্ট। দুর্বলতার ক্রম যদি একটু দেখি ভাই, কোনটা থেকে কোনটা দুর্বল কিভাবে বুঝবো? সবচেয়ে দুর্বল যদি চিন্তা করি, সবচেয়ে বেশি দুর্বল হচ্ছে মহাকর্ষ বল।
মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল, তারপরে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, তারপরে হচ্ছে সবল নিউক্লিয় বল। সরি সরি সরি, এখানে একটু ভুল লিখে ফেলছি, এটা তো ঠিক হয় না লেখাটা, এখানে একটু ভুল লিখছি। কিছু করার নাই, এটা বুঝতে হবে আবার। তাহলে এখানে হবে আমাদের তড়িৎ চুম্বকীয় আর এটা হবে সবল নিউক্লিয় বল। আই গেস এখান থেকে তোমাদের অলমোস্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো এটা, তার মানে দেখো যদি আমি দুর্বলতার ক্রম বলি, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, তারপরে হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল, তারপরে তড়িৎ চুম্বকীয় বল, তারপর হচ্ছে সবল নিউক্লিয় বল। এইটা জানলে মোটামুটি এখান থেকে একটা বেসিক কোশ্চেন আছে যে মৌলিক বলের মধ্যে বা সবচেয়ে শক্তিশালী বল কোনটা, সবল নিউক্লিয় বল। সবচেয়ে দুর্বল মানে হলো বল কোনটা, মহাকর্ষ বল। এখান থেকে তো প্রায় কোশ্চেন চলে আসে, ঠিক আছে। সো এখান থেকে যদি কিছু আইডিয়া দিই, মহাকর্ষ বল কোনটা, মহাকর্ষ বল হচ্ছে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে ওইটা। দুর্বল নিউক্লিয় বল কোথায় কাজ করে, নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, ওকে। আর তড়িৎ চুম্বকীয় বল কোনটা, তড়িৎ এবং চুম্বকীয় বল। তোমরা দেখছো না যে সেম ধর্মী সমধর্মী চার্জ গুলো তোমরা তোমাদের তো চ্যাপ্টার 10 করছো বা করে ফেলছো, ঠিক আছে। চ্যাপ্টার 10 দেখবে হচ্ছে চার্জ নিয়ে আছে, তো সমধর্মী চার্জ গুলো বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ গুলো আকর্ষণ করে। এই যে তড়িৎ ধর্ম আছে, চুম্বকীয় ধর্ম মানে কি, যে তোমার ধরো চুম্বক আকর্ষণ বিকর্ষণ করে। সো এই যে বল, এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। সবল নিউক্লিয় বল কোনটা, পারমাণবিক যত বোমা আছে, ইউরেনিয়াম যে তোমার ফিশন বা ফিউশন প্রক্রিয়াতে, মানে ইউরেনিয়ামে কি হয়, ফিশন বিক্রিয়া হয়, ফিশনের মাধ্যমে এনার্জি তৈরি হয়। তারপরে হাইড্রোজেনের আইসোটোপের মধ্যে তোমার কি ফিউশন বিক্রিয়া হয়। তো এখান থেকে যে ম্যাসিভ এনার্জি পাওয়া যায়, অনেক ম্যাসিভ এনার্জি পাওয়া যায়, এটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল থেকে যে তুমি অ্যাটমিক বোমা বলতে পারো, তারপরে হচ্ছে আমাদের পারমাণবিক চুল্লিতে বা পারমাণবিক যে আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে, সবগুলোই সবল নিউক্লিয় বলের মধ্যে পড়ে, ঠিক আছে। এই প্রসেসে আর কি ওখান থেকে আমরা এনার্জি পাই, যেহেতু এখানে বলটা অনেক বেশি শক্তিশালী, ঠিক আছে। এই বেসিক আইডিয়া গুলো থাকলে আর কিছু লাগবে না। তোমরা এখানে আর কিছু মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে কিছু বেসিক ইনফরমেশন, যেমন মহাকর্ষ বলটা যদি আমরা বলি যে এটার পাল্লাটা কেমন ভাইয়া, মহাকর্ষ বল কতটুকু রেঞ্জের মধ্যে কাজ করে, অসীম, ঠিক আছে। কারণ সেই সূর্য কিন্তু আমাকে তোমাকে আকর্ষণ করতেছে, ঠিক আছে। সো আকর্ষণ মানে অসীম পর্যন্ত এটা আকর্ষণ করতে পারে। দুর্বল নিউক্লিয় বল কতটুকুর মধ্যে কাজ করে, 10⁻18 মিটার, 10⁻18 মিটার এটার পাল্লা, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে, এই কয়টা জিনিস কিন্তু আসে। তড়িৎ চুম্বকীয় বল, এটার পাল্লা কত, এটার পাল্লা আবার অসীম। এটার পাল্লা কি ভাই, অসীম। অসীম মানে কি, তড়িৎ চুম্বকীয় বলটা অসীম পর্যন্ত কাজ করতে পারে। তার মানে তুমি যদি একটা চুম্বককে এখানে রেখে দাও, একটা চুম্বককে চাঁদে রেখে দাও, প্র্যাকটিক্যালি তাদের মধ্যে আকর্ষণ বল আছে, অনেক মিনিমাম লেভেলে, বাট আছে। সবল নিউক্লিয় বলের এটার পাল্লা কত ভাই, এটার পাল্লা হচ্ছে, তোমরা এটা মাথায় রাখবা যে এটার পাল্লা একটু বেশি, 10⁻18 মিটার। সো এতগুলো ইনফরমেশন মাথায় রাখলে আই গেস এখানের কোনো প্রবলেম হবে না। চারটা মৌলিক বল আছে, পাল্লা অসীম, ওকে। আর যদি মনে রাখতে চাও, মাঝে মাঝে কোশ্চেন আসে মহাকর্ষ বলটা আকর্ষণ করে, তারপরে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলে আকর্ষণ বিকর্ষণ আছে, এই যে এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন থাকে। এন্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবা কোশ্চেনটা, সেটা হচ্ছে ভাইয়া যে লিখে দিই, অন্য কালে ইউজ করি, বিটা রশ্মি ক্ষয়ের জন্য, বিটা রশ্মি কোথা থেকে বের হয় ভাইয়া, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে। বিটা রশ্মি ক্ষয়ের জন্য দায়ী কে, দায়ী দুর্বল নিউক্লিয় বল। এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। ঠিক আছে, সো এই কয়টা ইনফরমেশন মাথায় রাখলে আমাদের কিন্তু আর কিছু লাগবে না, ওকে। এখন আসলে আমরা এখান থেকে সলভ শুরু করি। কোনটি মৌলিক বল, মৌলিক বলের মধ্যে ভাই কোনটা আছে, ঘর্ষণ বল হবে, প্রতিক্রিয়া বলো না, সাম্যতাবিহীন বলো না, তড়িৎ চুম্বকীয় বল বা এটাকে বিদ্যুৎ চুম্বকীয় বল বলে। আই গেস কমপ্লিট হয়ে গেছে আমাদের, ওকে। আমরা এখন শুধু কমপ্লিট করবো, কারণ আমাদের আইডিয়া হয়ে গেছে কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি ক্ষয় হয়। বিটা রশ্মি ক্ষয় হয় দুর্বল নিউক্লিয় বলের কারণে। এটা একবারে আমি আবার এটাকে স্টার্ট দিবই, কারণ এটা তোমাদের পরীক্ষায় আসবে।
যতগুলো স্টার দিতে পারো, আমার লিমিট শেষ হয়ে গেছে, বুঝছো? তো এখান থেকে তাহলে আমরা কমপ্লিট করি কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিরশ্মি বের হয়, দুর্বল নিউক্লিয় বল। ওকে, পরে আসো 9 নম্বর কোশ্চেন, সবচেয়ে দুর্বল বল কোনটা? এটা কত, এটা কত ইম্পর্টেন্ট বলো? 5 স্টার, 5 স্টার না, অনেকগুলো স্টার। ঠিক আছে, সবচেয়ে দুর্বল বল কোনটা সেটা আমরা জানি যে ভাই সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল। ওকে, এবার আসো হচ্ছে আমরা পরেরটাই চলে যাই। কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলা হয়? এটা নিয়ে অনেকে আবার কনফিউশন হয়ে যাও, বাট এই জিনিসটা তোমাদের বোঝারও কথা না। আলটিমেটলি তোমরা ছোট মানুষ, তোমার বইতে হয়তো লেখা থাকতে পারে, বাট এটা আসলে মিনিংটা কি? চমকপ্রদ বল কেন বলা হচ্ছে? যেমন ধরো আমরা 4টা বল পড়ছি না, দেখো মৌলিক বল 4টা পড়ছি, কিন্তু 4টার মধ্যে কেনই মহাকর্ষ বলটা চমকপ্রদ বল বলছে? এটা একটা কারণ আছে। সো আমি অত কিছু বলবো না তোমাদের আজকে। মহাকর্ষ বলটা আসলে কোনো বলই না এক্স্যাক্টলি। সো তুমি যদি মডার্ন ফিজিক্সের সাপেক্ষে দেখে চিন্তা করো, মহাকর্ষ বল আসলে কোনো বল না। ঠিক আছে, এটা তোমার স্পেস টাইম ফ্যাব্রিক বলে একটা জিনিস আছে, সো ওইখান থেকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করা যায়। এটা মেইনলি হচ্ছে তারই ফল। ঠিক আছে, বা স্পেস কার্ভেচারের মানে হলো ফলে এটা হয়, তোমার হচ্ছে মহাকর্ষ বলটা পাওয়া যায়। এটা আসলে কোনো বলই না, এই জন্য এটাকে চমকপ্রদ বল বলা হয়। সো আই গেস এটা একটু মনে রাখবা, তোমাদের তো এখন এত কিছু তোমরা বুঝবা না, এটা তোমরা ইন্টারনেটে উঠলে অবভিয়াসলি জানবা, অথবা যদি জানতে চাও আমাকে বলো, আমি তোমাদের ডিটেলস দিব কোন জায়গা থেকে তুমি এটা জানতে পারো, বা আমি বলে ট্রাই করবো। আচ্ছা, আমরা 10 নম্বর শেষ করছি তার আগে, তাই না? এবার দেখো, নিচের কোন বলের কারণে সূর্য থেকে তাপ পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সূর্য থেকে তাপ পাওয়া যায়, সূর্য থেকে তাপ পাওয়া যায়, সূর্য থেকে তাপ পাওয়া যায়। সূর্য থেকে কি হয় ভাইয়া? সূর্য থেকে হচ্ছে, তোমরা জানো কিনা জানি না, হাইড্রোজেন আইসোটোপ মানে হিলিয়াম। কি হয় এখানে? হাইড্রোজেন আইসোটোপ থেকে কি উৎপন্ন হয়? হিলিয়াম গ্যাস উৎপন্ন হয়, তাই না? হাইড্রোজেন আইসোটোপ থেকে কি হয়? হিলিয়াম গ্যাস উৎপন্ন হয়। ফিশনে হয় বড় নিউক্লিয়াস থেকে ছোট নিউক্লিয়াস, ফিউশনে হয় ছোট নিউক্লিয়াস থেকে বড় নিউক্লিয়াস। তখন এখান থেকে প্রচুর শক্তি পাওয়া যায়। এখানে কোন বিক্রিয়া হয় মনে আছে? এখানে হয় ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়া মাথায় রাখবা, ফিউশন বিক্রিয়া। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এখানে কোন বিক্রিয়া হয়? ফিউশন বিক্রিয়া হয়। ফিউশন বিক্রিয়া কোন বিক্রিয়ার মধ্যে পড়ে বলো? সবল নিউক্লিয় বল মধ্যে, কারণ প্রচুর এনার্জি, যেখানে মনে রাখবে প্রচুর এনার্জি, ওখানে অবভিয়াসলি সবল নিউক্লিয় বল থাকার চান্স অনেক বেশি। ওকে, তারপরে আসলে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? প্রোটন আর নিউট্রনের মধ্যে যে শক্তিশালী বন্ড কাজ করে সেটাই হচ্ছে আমার কি, প্রোটন আর নিউট্রনের মধ্যে কিন্তু অনেক শক্তিশালী বল কাজ করে। সবচেয়ে শক্তিশালী বলটা কাজ করে সেটা হচ্ছে আমার কি, সবল নিউক্লিয় বল। সবচেয়ে শক্তিশালী বলটা, সবচেয়ে শক্তিশালী বলটা কাজ করে প্রোটন আর নিউট্রনের মধ্যে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসছে। ওকে, সো আমরা 13 নাম্বার, সবল নিউক্লিয় বলের পাল্লা কত? সবলের পাল্লা হচ্ছে 10^15, তাই না? ওকে, নিচের কোন বল আকর্ষণ বিকর্ষণ দুটি করতে পারে? মহাকর্ষ বল তো শুধু আকর্ষণ করে, তার মানে এটা হবে না। দুর্বল নিউক্লিয় বলের মধ্যে এই ধর্ম নাই। তড়িৎ চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বলের মধ্যে এই ধর্ম নাই। তড়িৎ চৌম্বকীয় বল, দেখো বিদ্যুতের কথা যদি বলি, দুইটা বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে, সমধর্মী চার্জ বিকর্ষণ করে। চৌম্বকীয় বলের ক্ষেত্রে যদি বলি যে তোমার দেখবা নর্থ পোল কি করে? বিকর্ষণ করে। নর্থ পোল সাউথ পোল আবার আকর্ষণ করে। নর্থ পোল যদি না বোঝো, দেখবা তোমাদের দণ্ডাকৃতির যে চুম্বকগুলো আছে না, সেখানে দেখবা এস আর এন লেখা। এস মানে হচ্ছে সাউথ বা দক্ষিণ প্রান্ত, আর এন মানে হচ্ছে নর্থ বা উত্তর প্রান্ত। ঠিক আছে, সো দেখবা ওরা এভাবে কিন্তু আকর্ষণ বিকর্ষণ দুইটাই করে। সো আমরা 13টা কমপ্লিট, 14টা কমপ্লিট করলাম। এবার দেখো মৌলিক বল থেকে আরেকটা টপিক আছে বলের ক্ষেত্রে। মহাকর্ষ বল তড়িৎ চৌম্বকীয় বলের তুলনায় অনেক দুর্বল। হ্যাঁ, মহাকর্ষ বল তো অনেক দুর্বল, এটা রাইট। মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা দুর্বল। হ্যাঁ, মহাকর্ষ বল সব থেকে দুর্বল, সো এটাও হবে। তড়িৎ চৌম্বকীয় বল সবল নিউক্লিয় বলের অপেক্ষা শক্তিশালী। তড়িৎ চৌম্বকীয় বল সবল নিউক্লিয় বল থেকে শক্তিশালী না, সবল নিউক্লিয় বল তো সবচেয়ে শক্তিশালী, তাহলে এটা হবে না। তাহলে 1 আর 2। ওকে, এবার আসা হচ্ছে আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে বলছে যে সাম্য বল ক্রিয়াশীল। সাম্য বলে চলে আসছে 3 নম্বর টপিকে আমরা সাম্য বল নিয়ে আলোচনা করব। এখন এটা নিয়ে হালকা একটু কথা বলে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যে সাম্য 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 বল, সাম্য বল জিনিসটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হতে পারে, আমি জাস্ট ক্লিয়ার করে দিই। সাম্য বল মানে হচ্ছে একটা বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে লব্ধি শূন্য। ঠিক আছে, সাম্য বল মানে কি?
সাম্য বল মানে হচ্ছে একাধিক একাধিক বলের প্রয়োগের ফলে বস্তুর লব্ধি বল শূন্য। তার মানে তার কোনো এক্সাক্ট কোনো বল কাজ করতেছে না, লব্ধি বলটা হয় কত, শূন্য। তারপরে লব্ধি ত্বরণ কত, এক্সাম্পল কি ভাই, এক্সাম্পল খুবই সহজ একটা এক্সাম্পল দিই। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি 100 নিউটন বলে এদিকে টানতেছি, 100 নিউটন বলে এদিকে টানতেছি, বলতো বস্তুটা কোন দিকে যাবে, কোনো দিকে যাবে না। এই অবস্থাটাকে আমরা সাম্যাবস্থা বলি। এক্ষেত্রে দুইটা না, অনেক অসংখ্য বল অ্যাপ্লাই হতে পারে, বাট যদি তার উপর কোনো ত্বরণ বা নেট ফোর্স না থাকে তখনই সেটাকে আমরা কি বলবো, সাম্য বল বলবো। ওকে, সো আই গেস এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখবে এখানে। ওকে, এবার দেখো, হ্যাঁ, সাম্য বল ক্রিয়াশীল কোথায়, জাহাজ পানিতে ভাসার ক্ষেত্রে। জাহাজ, এটা চিন্তা করো, একটা জাহাজ আছে, জাহাজ না এটা নৌকাই হয়ে গেছে, জাহাজ ধরো আমি জাহাজ আঁকতেই পারি না, এখন কি করব। সো এটা ধরো হচ্ছে আমাদের সেই সাগর। ওকে, জাহাজের মধ্যে কি কি ফোর্স আছে চিন্তা করো তো। এখানে আমাদের দুইটা ফোর্স পাওয়া যায় ভাইয়া, দুইটা ফোর্স কি কি, দুইটা ফোর্স পাওয়া যায়। একটা ফোর্স হচ্ছে নিচের দিকে, সেটা হচ্ছে ভাই কত, তার ডব্লিউ এমজি। আর একটা তোমরা জানো পানিতে চললে একটা প্লবতা কাজ করে বা প্রতিক্রিয়া বল, এখানে ঊর্ধ্বমুখী একটা প্রতিক্রিয়া বল কিন্তু কাজ করে, তোমরা জানো কিনা জানি না, এখানে কিন্তু একটা প্লবতা ঊর্ধ্বমুখী বল কাজ করে। ওকে, আমরা একটা তীর চিহ্ন নিব, ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে, ওই বলটা হচ্ছে কি, বা তোমরা এইভাবে মনে রাখবা যে ওটা হচ্ছে প্লবতা আর কি। যখনই একটা অ্যাকশন ফোর্স কাজ করবে তার বিপরীতে রিঅ্যাকশন ফোর্স পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো ওর নিচে ডব্লু কাজ করতেছে আর উপর দিকে কোনটা কাজ করতেছে ভাই, প্লবতা কাজ করতেছে। এই দুইটা কি সমান, অবভিয়াসলি সমান। যদি সমান না হইতো, যদি ধরো ডব্লু বড় হইতো তাহলে নিচের দিকে চলে যাইতো, প্লবতা বা ঊর্ধ্বমুখী বল যদি বড় হইতো তাহলে উপরের দিকে চলে যেত, বাট কোথাও যাচ্ছে না। তার মানে আর আর ডব্লু এমজি দুইটা সমান, দুইটা বল কাজ করতেছে, লব্ধি বল বা লব্ধি ত্বরণ শূন্য। সো এটা কি ধরনের বল হবে, এটা অবভিয়াসলি সাম্য বল হবে। একটি বস্তুর উপর থেকে নিচে পড়ার সময়, একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে তখন কি তার উপর সাম্য বল কাজ করে না, উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে তার কিন্তু একটা বলই কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আর সে কিন্তু ত্বরণে পড়ে, আর ত্বরণে পড়লে কখনোই সেটা সাম্যবল হবে না। সাম্যবল হওয়ার জন্য ত্বরণ কত হইতে হবে, শূন্য। কোনো ব্যক্তিকে চেয়ারে বসে থাকে, চেয়ার যখন তুমি বসে থাকো তোমার ওজন নিচের দিকে কাজ করতেছে, আবার ঊর্ধ্বমুখী বল উপর দিকে কাজ করতেছে, দুইটা সমান, কারণ তুমি চেয়ারের ভিতরে ঢুকে যাইতেছো না, চেয়ার থেকে উপরে চলে যাইতেছো না। দুইটা বলের লব্ধি বলটা তোমার কত, শূন্য বা ত্বরণ শূন্য, এই জন্য এটা হবে। সো অ্যান্সার হচ্ছে কত ভাই, 1/3। আই গেস সাম্য বলটা আমি তোমাদের ক্লিয়ার করতে পারছি। এবার আসো পরেরটা, 17-18 বলছে যে দুইটা এমসিকিউ আছে এখানে। বলছে এটা দেখো, একটা হচ্ছে তোমার স্তম্ভের সাথে বা কোনো একটা বস্তুর সাথে একটা রশি দিয়ে একটা টায়ারকে কানেক্ট করা আছে, টায়ারটির উপর কি ধরনের বল কাজ করে, খুব ইম্পর্টেন্ট। দেখো টায়ারের হচ্ছে ওজন, টায়ারের ওজন কোন দিকে কাজ করে, এমজি নিচের দিকে। আর তোমরা জানো যে একটা দড়ি বা রশির মধ্যে যখন কোনো কিছু ঝুলে দিবা তার সবসময় একটা টান বল কাজ করে, টেনশন ফোর্স, টেনশন ফোর্স কাজ করে, টান বল। এখন বলো ভাইয়া এই দুইটা কি সমান কিনা, অবভিয়াসলি টি ইকুয়াল টু কত, এমজি। কেন, যদি এমজি না হইতো হয় এটা উপরের দিকে চলে যেত, না হলে এটা নিচের দিকে নেমে যাইতো টায়ারটা, বাট কোনোটাই হয় নাই। তার মানে দুইটা বল কাজ করতেছে, লব্ধি শূন্য। দিস ইজ সাম্য বল। যখনই কোনো কিছু দেখবে স্থির একাধিক বল প্রয়োগ হয়েছে তখনই এটা কি, সাম্য বল। ওকে, যদি রশ্মি কাটা হয় তবে টায়ারটি লাভ করবে, রশ্মি যদি কেটে দেয় তখন কি ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, ফ্রি ফল করতেছে, ফ্রি ফলের উপর ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, থাকে না তো আলটিমেটলি। কারণ ক্রিয়া, যখন তুমি কোনো বস্তুকে ক্রিয়া দিবা তখন তো প্রতিক্রিয়া পাবা, তাই না। যেমন এই টায়ারটা যদি তোমার ফ্লোরের উপর থাকতো, ফ্লোরের উপর ক্রিয়া দিত প্রতিক্রিয়া পাইতো,
বাট এই টায়ারটা তো শূন্য, কারোর উপর ক্রিয়া দিতেছে না, সো প্রতিক্রিয়াও পাবে না, সো ক্রিয়া প্রতিক্রিয়া এখানে কাজ করতেছে না। বাট এই কেসের জন্য এখানে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে। তোমার নিচে একটা ওয়েট কাজ করতেছে, তার প্রতিক্রিয়া বলে উপরে একটা টেনশন ফোর্স কাজ করতেছে, মানে এখানে অ্যাকশন ফোর্স রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে। বাট টায়ার যখন ফ্রি ফল করবে তখন কাউকে সে অ্যাকশন দেয় না, রিঅ্যাকশন করতে থেকে পারবে, সো ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করতেছে না। বাট গতিশক্তি হ্যাঁ, একটা টায়ার যখন নিচের দিকে যায় তখন ভেলোসিটি অর্জন করে, তার মধ্যে গতিশক্তি অর্জন করতেছে। ত্বরণ, অবভিয়াসলি সে ত্বরণের পরে অ্যান্সার হচ্ছে 2 আর 3, বুঝছো? সো কনসেপ্ট ক্লিয়ার হইলে তোমাদের কাছে এমসিকিউ সলভ করাটা অত বেশি টাফ হবে না। ওকে, কোন বলের লব্ধি শূন্য হয় সেটা তো আমরা জানি, সেটা হচ্ছে সাম্য বল। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি 3টা টপিক আমাদের এখানে শেষ হইল। এবার আমাদের টপিক হচ্ছে 4 নম্বর টপিক ভরবেগ থেকে। সো ভরবেগ থেকে কি কি ধরনের কোশ্চেন আসে আমরা এটা চেক করি। তো এখানে বলা আছে দেখো যে প্রায় 1500 কেজি ভরের একটা গাড়ি এত কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে। ওকে, এত সিম্পল ভাই। ভরবেগের ফর্মুলা কি? ভরবেগ পি ইকুয়াল টু হচ্ছে কত, এম ভি। এম হচ্ছে কত 1500, আর ভি হচ্ছে কত কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। সোজা হিসাব 3.6 দিয়ে ভাগ করে দিলে এটা দেখো 20 মিটার পার সেকেন্ড চলে আসে। ক্যালকুলেটর একটু করে নিবা কষ্ট করে, ঠিক আছে? তাহলে 1500 ইন্টু 20 কত আসে তোমার? অলমোস্ট 3 কত 30 আসে, আর এখানে 3টা শূন্য, 1 2 3 4। ওকে, এত কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা হচ্ছে দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? সো আই গেস তোমরা এটা বুঝতে পারছো। এখন যাই পরেরটাতে। রকেটের গতি কিসের উদাহরণ? রকেটের গতি নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে রকেট আসলে কাজ করে না। রকেটটা কিভাবে, যদি আমরা জাস্ট রকেট আঁকি একটা, ধরো একটা রকেট উপরে যাচ্ছে, রকেটের ক্ষেত্রে এখানে কি বের হয় বলো তো? হ্যাঁ, ধোঁয়া বের হয়, তাই না? গ্যাস বের হয়। সো রকেটে যে গ্যাসটা বার্ন হয় বা দহন বিক্রিয়া হয় যেটাই বলো, ওইটা নিচের দিকে যে বের হয়, নিচের দিকে একটা কি ফোর্স দেয়, নিচের দিকে একটা হচ্ছে ভরবেগের পরিবর্তন হয়। সেম ভরবেগের পরিবর্তনটা কি আমরা উপরের দিকে পাই, ঠিক আছে? সো আমরা এটাকে এইভাবে বলতে পারি যে এখানে আমাদের যে ভরবেগের যে পরিবর্তন হয়, ডেল পি ইনিশিয়াল আর ডেল পি ফাইনাল, ঠিক আছে? নিচের দিকে যে ভরবেগটা পাও, বা আমি এটা সামেশন বলবো, এটা ডেল পি আসলে বলবো না, একে স্যার একটু ক্লিয়ার করে দিই, কনফিউশনের মধ্যে না থাকে, বেটার তোমরা সামেশন অফ ডেল সামেশন অফ পি ইনিশিয়াল সামেশন অফ পি ফাইনাল, ঠিক আছে? নিচের দিকে যে পরিমাণ ভরবেগের পরিবর্তন হবে উপরের দিকে সেম পরিমাণই ভরবেগ পাওয়া যাবে। নিচের দিকে যে পরিমাণ ভরবেগ দিবা উপরের দিকে সেম পরিমাণ ভরবেগ পাবা। তবে এটা মাথায় রাখবা অলওয়েজ, এটা ভরবেগের সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্রকে মেনটেন করে। গুলি মারার ক্ষেত্রে দেখো, গুলি যখন তুমি সামনে মারো তখন গুলি ধরো সামনে গেছে আর বন্দুকটা পিছনের দিকে চলে আসে না? ওটা এরকম, কেউ সামনে গেলে কেউ পিছনে আসবে। সো যেহেতু গ্যাস পিছনের দিকে বের হচ্ছে, রকেটটা সামনের দিকে চলে যাচ্ছে গুলির মতো। সো এটা ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, ভরবেগের মাত্রা কোনটি? তাহলে আমরা জানি পি ইকুয়াল টু হচ্ছে কত, এমভি, তার মানে হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। ভাই কেজির জন্য কি হয়? মাস, মাস মানে ভর। এম এর জন্য হয় এল, আর টি এর জন্য হয় টি ইনভার্স 1। ওকে, তাহলে এম এল টি ইনভার্স 1, 1 নাম্বারটা आंसर। ওকে, পরে আসো দেখো, 3 কেজি ভরের একটা বস্তুর উপর 4 সেকেন্ড যাবত কত বল প্রযুক্ত হলে ভরবেগের পরিবর্তন এত হবে? দেখো তোমার কিন্তু বল চাইছে না, কত বল এফ। তো আমরা কি জানি ভাইয়া, এফ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই টি না? বলো তো এটা কি, এটাকে ভরবেগের পরিবর্তন বলা যায়? কেন? এটাকে লেখা যায় এম ভি মাইনাস এম ইউ, বা তুমি এটাকে সুন্দর মতো লিখতে পারবা ডেল পি বাই টি, শেষ। তাহলে অলওয়েজ মনে রাখবা ভরবেগের যে পরিবর্তন হয়, যে এখান থেকে যদি এই দুইটাকে নিয়ে যদি চিন্তা করি, তাহলে টি এ পাশে গুণ দিলে ডেল পি ইকুয়াল টু হচ্ছে কত, এফ টি, আর কিচ্ছু না। অলওয়েজ ভরবেগের পরিবর্তন তুমি এটা দিয়েও করতে পারো অথবা এটা দিয়েও করতে পারো। ভরবেগের পরিবর্তন
ঠিক আছে, ডেল পি ইকুয়াল টু কত, এফটি, ভরবেগের পরিবর্তন। আর অলরেডি ডেল পি ইকুয়াল টু জানি যে এম ভি মাইনাস ইউ তো আছে, বাট এফটি দিয়েও তুমি করতে পারবা। তাহলে দেখো তো এখানে এফ আর টি দেওয়া আছে কিনা, ও সরি এখানে তো এফই বের করতে বলছে, আচ্ছা সমস্যা নেই আমরা এফ বের করি। তো এফ যদি বের করতে হয় তাহলে এখানে এই যে এখানে মানটা বসায় দাও, ডেল পি এর মান কত, আর ডেল পি এর মান হচ্ছে তোমার ভরবেগের ভরবেগের পরিবর্তন 20, তাহলে 20 ডিভাইডেড বাই টাইম হচ্ছে কত 4, তাহলে 20/4 5 নিউটন। ওকে, ভরবেগের পরিবর্তন বলছে তাহলে 5 নিউটন, 20/4। ওকে, এটা ছিল, আই গেস তোমরা এটা বুঝতে পারছো, প্রবলেম হয় নাই। এবার আসো আমাদের ভরবেগ শেষ। ওকে, সংঘর্ষে চলে আসো। সংঘর্ষ টপিকটা ভালো ইম্পর্টেন্ট। 1 কেজি ভরের একটা বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটা গুলি ছোড়া হলে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলে গুলির শেষ বেগ কত? ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে করতে হবে। আমরা জানি আদি ভরবেগের সমষ্টি যে সামেশন অফ পি ইনিশিয়াল ইকুয়াল টু সামেশন অফ পি ফাইনাল, তাই না? ইনিশিয়ালি যখন তোমার বন্দুক থেকে গুলি বের হয় নাই তখন দুইটা স্থির ছিল, তাহলে ইনিশিয়াল তাদের ভরবেগ হচ্ছে 0, ফাইনাল ভরবেগ হচ্ছে কত হয়, বন্দুকের জন্য হচ্ছে এমভি আর গুলির জন্য হচ্ছে এমভি। তাহলে তোমাকে বের করতে বলছে কি গুলির শেষ বেগ কত, তাহলে গুলির বেগ বের করতে বলছে, তাহলে লেখা যায় দেখো মাইনাস এমভি ডিভাইডেড বাই এম, এটাই হচ্ছে সেই ভি। তাহলে মাইনাস দেখো এম এর মান কত, এত কেজি ভরের একটা বন্দুক 1, আর ভি হচ্ছে কি বন্দুক থেকে এত বেগে গুলি ছোড়া হলে বন্দুকটি এত পশ্চাৎ বেগ অংশগ্রহণ মানে এত পশ্চাৎ বেগ পায় 2 মিটার পার সেকেন্ড। পশ্চাৎ বেগের ক্ষেত্রে আবার কত -2 হবে, কেন? কারণ পশ্চাৎ বেগ তো উল্টা দিকে কাজ করে, এজন্য তোমাকে মাইনাস দিতে হবে, তুমি তো সামনের দিকটাকে পজিটিভ ধরছো, তাহলে উল্টা দিকটা নেগেটিভ। আর এম এর মান কত দেখো, এম হচ্ছে কত, গুলি হচ্ছে 5 গ্রাম, তার মানে 5 ইন্টু 10⁻³ কেজিতে নিয়ে গেছো ভি। তাহলে দেখো তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2, ঠিক আছে? তাহলে কত আসে 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻³ 400 মিটার পার সেকেন্ড। ওকে, 400 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু ভি। আই গেস তোমাদের তোমরা এটা বুঝতে পারছো, মিটার পার সেকেন্ড। ওকে, সহজ আছে। তোমরা এই ডাইরেকশন গুলো একটু খেয়াল রাখবা, কোনটা মাইনাস প্লাস হইতেছে, তাহলে আর প্রবলেম হবে না। এবার দেখো আমরা হচ্ছে এখান থেকে দুইটা এমসিকিউ সলভ করব সংঘর্ষ থেকে। তো বলছে পি হচ্ছে 6 কেজি, কিউ হচ্ছে 3 কেজি ভরের দুটি বস্তু একই সরলরেখা বরাবর পরস্পর অভিমুখে চলে, তার মানে একটার দিকে একটা আসতেছে। ব্যাপারটা এরকম তোমার কেসটা, যে পি যদি এদিকে যায় তাহলে কিউটা এদিকে আসে, তাহলে এইটার বেগ হচ্ছে ভাই কত, সরলরেখা বরাবর পরস্পর অভিমুখে, তার মানে একটার দিকে আরেকটা আসতেছে। পি কিউর দিকে যাচ্ছে, কিউ পি এর দিকে আসতেছে। তো এটার যদি আদিবেগকে u1 ধরি, এটার মান আমরা ধরলাম ধরো 8। তো এটা যদি 8 হয়, পরেরটা যদি আমরা u2 ধরি, u2 কত দেওয়া আছে দেখো, যে সংঘর্ষের পূর্বে তাদের বেগ যথাক্রমে 8 আর 10, তাহলে প্রথমটাকে আমরা 8 ধরছি, পরেরটাকে -10 ধরতে হবে না? কেন? কারণ দুইটার ডাইরেকশন তো উল্টা, একটা প্লাস হলে অবভিয়াসলি আরেকটা মাইনাস হবে। ক্লিয়ার হইছো? ওকে, এখন বলছে বস্তুদের মিলিত বেগ কত, যদি তারা মিলিত হয়ে যায় তাহলে তার বেগ কত। সিম্পল, আমরা বের করি এখানে যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু কত, m1 প্লাস m2 v। কেন এটা লেখা আছে? কারণ দুইটার বেগ তো কি মিলিত বেগ, তার মানে দুইটার বেগই কি সমান হবে, সেটাকে আমরা v ধরছি। v তো দুইটা থেকেই কমন নেওয়া যায়, তাহলে কি এরকম হইতো না, m1 v প্লাস m2 v, সো v কে কমন নিয়ে গেছি আর কি। তাহলে এই মিলিত বেগটা আমরা যদি এখান থেকে বের করি, তাহলে দেখো কত লেখা যায়, m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু v। তাহলে এখানে মান বসাই দাও, m1 এর মান কত, m1 হচ্ছে 6 ইনটু 8 এর মান কত, u1 সরি u1 এর মান হচ্ছে 8 প্লাস m2 এর মান হচ্ছে কত 3, u2 এর মান হচ্ছে কত -10 না, যেহেতু উল্টা দিকে আসতেছে -10 ডিভাইডেড বাই দুইটার ভরের যোগফল হচ্ছে 6 আর 3 9 ইকুয়াল টু কত v। দেখো তো কত আসে আমাদের 48, 6 আর কত 48 -30 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু v। তার মানে v এর মানটা কত আসে, 48 থেকে 9 বাদ দিলে অলমোস্ট দেখো 18 থাকে, 18 কে 9 দিয়ে ভাগ করলে 2 আসে। মিলিত বেগ হচ্ছে এত, তাহলে মিলিত বেগ হচ্ছে 2। এন্ড এখানে বলছে মিলিত বস্তুদের অভিমুখ কোন দিকে হবে,
এখন দেখো তো তোমার মিলিত বেগটা কি পজিটিভ আসছে না? তাহলে পজিটিভ বেগ কে ছিল? পি, তাহলে পি এর দিকে হবে, শেষ। যদি নেগেটিভ আসতো তাহলে কিউর দিকে হইতো। তাহলে এটা পি এর দিক না, পি এর দিকে হবে, তাহলে বস্তুটা কোন দিকে হবে? অবভিয়াসলি পি এর দিকে হবে। আই গেস তোমরা এটা বুঝতে পারছো, প্রবলেম হবে না। এবার চলো আরো সামনে যাই। আমাদের সংঘর্ষ টপিক শেষ, এবার আছে টপিক 6, নিউটনের দ্বিতীয় সূত্র। তো এখানে আমাদের বলছে যে 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত? ভাইয়া বাচ্চাও পারবে, F = ma, তাহলে A = কত? F/m। মুখে মুখে করা যায়, তারপর আমি দেখাইতেছি। এটা হচ্ছে F এর মান হচ্ছে 5 নিউটন আর ভর হচ্ছে 500 গ্রাম মানে 0.5। দেখো অলমোস্ট 10 হয়ে যাবে। তাহলে আমাদের এটা অ্যান্সার আসবে কত? এটা 10। ওকে, বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা কোন সূত্র? নিউটনের দ্বিতীয় সূত্র। বেসিক একটা জিনিস, এখন মাঝে মাঝে সূত্র থেকে, ডিরেক্ট সূত্র থেকে চলে আসছে। গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল শূন্য হলে বস্তু কোন অবস্থায় থাকবে? খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে, লব্ধি বল যদি শূন্য হয়, লব্ধি বল যদি শূন্য হয়, লব্ধি বল যদি শূন্য হয়, ওকে দেখো লব্ধি বল শূন্য, লব্ধি বল শূন্য মানে হচ্ছে আইদার সে সমবেগে থাকবে, আইদার স্থির থাকবে, দুইটার যে কোনো একটা, যেটা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা আইডিয়া পাই। তাহলে দেখি এখানে কোনটা আছে, ঠিক আছে? তাহলে লব্ধি বল শূন্য হলে দুইটা জিনিস একটু লিখে দিলে ভালো লাগে, তো এগুলো তো ইম্পর্টেন্ট, তোমাদের তো সামনে আসবে, হয় স্থির অথবা সমবেগে থাকবে, দুইটা কেস হয়, সমবেগে থাকে। এখানে কোনটা আছে? বেগ কমতে থাকে, বেগের কিছু হবে না ভাইয়া, বেগ বাড়তে থাকবে, বেগের কিছু হবে না, সমবেগে থাকবে, এটা রাইট। সমত্বরণ, ত্বরণ তো থাকবেই না, যেহেতু বল নাই ত্বরণ থাকবে না, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে সমবেগে থাকবে। নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়? বলের আইডিয়া কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া গেছে, ঠিক আছে? যে ভরবেগের পরিবর্তন হয় তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক, দ্বিতীয় সূত্রতে কিন্তু কথাটা বলছে। তো নিউটনের কোন সূত্র? দ্বিতীয় সূত্র, ঠিক আছে? এবার আসো পরে 31 নম্বরে বলছে 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলে 20 সেকেন্ড পরে বেগ কত? 20 সেকেন্ড পরে বেগ চাইছে। তো তোমরা জানো যে বেগের সুন্দর একটা ফর্মুলা আছে, v = u + at, কিন্তু তার জন্য কি লাগবে? আদিবেগ আর হচ্ছে কি লাগবে? ত্বরণটা লাগবে না। এখন বলছে 10 কেজি ভরের একটা স্থির বস্তু, স্থির বস্তু মানে কত ভাইয়া? আদিবেগ কত? 0। তাহলে এখানে হচ্ছে 0। ত্বরণ কি দিছে? তোমার ত্বরণ দেয় নাই। টাইম কি দিছে? টাইম দিছে। দেখো যে 200 নিউটন বল 20 সেকেন্ড ধরে কাজ করছে, টাইম হচ্ছে 20। তাহলে ত্বরণটা আমরা একটু বের করে নেই, যেহেতু তোমার এখানে কি দেওয়া আছে ভাই? ভর দেওয়া আছে, f দেওয়া আছে। তাহলে এটা যদি 200 হয় তাহলে a = কত আমরা জানি? f/m। f হচ্ছে তোমার কত? 200, m হচ্ছে 10, তার মানে ত্বরণ হচ্ছে কত? 20। 20 এখানে বসিয়ে দাও, তাহলে 20 আর 20 কত আসবে? 20 আর 20 কত হয়? গুণ করলে 400 না? ওকে, তাহলে আমাদের বলছে শেষ বেগ কত? 400। এখানে আবার দুইটা ফাঁদ আছে, দেখো সেকেন্ড ইনভার্স, সেকেন্ড 2 আছে, এটা তো ত্বরণের, তাহলে এটা হবে না, বেগ না, তাহলে 400 মিটার/সেকেন্ড। এগুলো একটু খেয়াল রাখা লাগবে। ওকে, 10 কেজি একটা স্থির বস্তুর উপর, স্থির বস্তু মানে আদিবেগ 0, আবার স্থির বস্তুর উপর এত নিউটন বল এত সমবেগে কাজ করে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত? তোমাদের একটু আগে পড়াইছিলাম ভরবেগের পরিবর্তন ফর্মুলা, একটা ফর্মুলা খাটে আর কিছুই না, ফর্মুলা নাম্বার, সেটা হচ্ছে যে ভরবেগের পরিবর্তন ডেল পি ইকুয়াল টু কত? এফ টি, শেষ, আর কিছু লাগবে না। এখানে দেখো এফ টি দুটোই আছে, 1500, আর টাইম কত দেওয়া আছে? 0.15। তো দুটোকে গুণ করলে কত আসে? এটা 225 আসার কথা হয়ে গেছে, হ্যাঁ 225, 225, ঠিক আছে? অনেকে বলতে পারো ভাই 10 কেজি কি লাগবে না? দেওয়া আছে না, অনেক কিছু লাগে না, এইভাবে দেওয়া থাকে, ঠিক আছে? তুমি অন্য নিয়মে করতে পারো, এই যে ফর্মুলা দিয়ে, বড় ফর্মুলা দিয়ে করতে পারো, ঠিক আছে? বাট আলটিমেটলি ভর ছাড়াও করতে পারবে। তাহলে এখানে আসছে কত? আমাদের 225, ঠিক আছে? আমাদের 32 শেষ হইলো,
33। মজার একটা জিনিস, বেসিক ক্লিয়ার থাকলে সবাই পারবা। একটা বস্তু এখানে দেওয়া আছে দেখো, তো আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে ভাইয়া এটার উপর দুইটা ফোর্স কাজ করতেছে, একটা 100 নিউটন বল এইদিকে আর 80 নিউটন বল এইদিকে। খুবই মসৃণ তল যেখানে ঘর্ষণ বল শূন্য ধরা হয়, তাহলে ঘর্ষণ বল এখানে নাই। ওকে, ঘর্ষণ বল তো নাই, তাহলে এখানে দেখো দুইটা ফোর্স কাজ করতেছে। এখন তাহলে লব্ধি কত, লব্ধি বল কতটুকু হবে ভাইয়া, লব্ধি বলটা কতটুকু হবে চিন্তা করো তো। লব্ধি বল বেসিক্যালি চিন্তা করো তো, মানে তুমি 100 নিউটন বলে এদিকে ঠেলতেছো, তোমার বন্ধু 80 নিউটন বলে এদিকে ঠেলতেছে, তো বস্তুটা কোন দিকে যাবে? বেশি বল যেদিকে দিচ্ছে ওইদিকে। তাহলে তুমি 100 নিউটন বলে দিচ্ছ, তোমারটাই তোমার বলে সামনে যাবে, কিন্তু ও কি 100 পাবে না, 100 থেকে 80 মাইনাস হয়ে যাবে, যেহেতু উল্টা আবার 80 আসতেছে, তার মানে 20 নিউটন পাওয়া যাবে। লব্ধি বল কত নিউটন? 100 মাইনাস 200, সরি 100 মাইনাস 80, 20 নিউটন। এখানে বলছে বস্তুটিতে কার্যকর ত্বরণের মান ও দিক কত, তাহলে এফ এর মান কত? এফ নেট, ত্বরণ বের করতে হবে। এ ইকুয়াল টু হচ্ছে কত? এফ নেট ডিভাইডেড বাই, নেট মানে হচ্ছে নিট বল বা কার্যকরী বল, ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে 20 আর ভর হচ্ছে কত? ভর হচ্ছে 20। ওকে, তাহলে হচ্ছে 1 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন এখানে বলছে কোন দিকে যাবে, তুমি এই দিকে দাঁড়াও, এটা হচ্ছে তোমার বাম দিক, এটা হচ্ছে তোমার ডান দিক, তাহলে কোন দিকে ফোর্স বেশি? ডান দিকে ফোর্স বেশি, তাহলে ডান দিকে যাবে। তাহলে 1 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। ঠিক আছে, আই গেস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। 34 নম্বরে আসো। প্রযুক্ত বল দ্বারা সম্ভব স্থির বস্তুকে গতিশীল করা। বল প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় আমরা জানি। গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করা, গতিশীল বস্তুর বেগ বাড়াইতে পারবে কমাইতে পারবে। সো এটাও হবে। গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করা, হ্যাঁ এটা করা যায়। একটা বস্তু সোজা যাইতেছে, তুমি বল প্রয়োগ করে একে বাঁকায় দিলা, ওর বেগের দিক চেঞ্জ করে দিলা, তিনটাই পসিবল। ঠিক আছে, গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করা বা বস্তুর গতির দিক। 35-এ আসো। এই টপিকটা আর কয়টা আছে? ওকে, আর কয়েকটা আছে, 2-3টাও থাকতে পারে। 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর এত নিউটন বল এত সেকেন্ড সময় ধরে কাজ করে, ত্বরণ কত? ভাইয়া 10 আছে আর এখানে 10 নিউটন আছে, তার মানে অবভিয়াসলি ত্বরণ 10 হবে, এটা তো মুখে মুখে করা যায়। এন্ড বলছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন হয় কত? ডেল পি, আবার বলতেছি এফ টি হবে, শেষ এফ আছে এখানে দেখো, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 100, আর টাইম, টাইম কত? টাইম হচ্ছে 0.1, তাহলে 10 হবে। ভরবেগের পরিবর্তন 10। ঠিক আছে, সো এই যে ফর্মুলাগুলো, এগুলো তুমি ম্যানুয়ালি করতে গেলে কিন্তু টাইম লাগবে। সো আমরা একটু জানতে হবে যে ডেল পি ইকুয়াল টু এফ টি, এটা হয়তো বা তোমরা বইয়ে পড়ো নাই, বাট এই সকল জিনিস জানলে এমসিকিউতে তুমি টাইম কমাইতে পারবা। ওকে, বলের ঘাত, এই জিনিসটা তোমরা পড়ো নাই, এটাই মনে রাখবা যে এই যে ডেল পি ইকুয়াল টু এফ টি লিখি না, বলের ঘাত কি আসলে? এটাকে জে দিয়ে প্রকাশ করে, এটাই হচ্ছে সেই তোমার বলের ঘাত, মনে রাখবা। বলের ঘাত কি? বল ইনটু সময়। এই জিনিসটা মাথায় না রাখলে, মাথায় রাখা লাগবে অবভিয়াসলি। ওকে, ঠিক আছে, বা আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাচ্ছি। না এখানে ঠিক আছে, বলের ঘাত মানে হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন, মানে হচ্ছে এফটি। সো আই গেস প্রবলেম হবে না, তোমরা বুঝে যাবে। তো বলের ঘাত কত হবে? ভরবেগের পরিবর্তন যত, বলের ঘাত ততই। একক নিউটন এস, কেন? ওই যে তোমার এফ এর একক হচ্ছে নিউটন, টি এর একক হচ্ছে এস, নিউটন এস, তিনটাই হবে। ওকে, এই কয়েকটা জিনিস মাথায় রাখলে অলমোস্ট আমাদের এখানে কভার হয়ে যায়। এবার আসো আমাদের পরের টপিক, সেটা হচ্ছে 36-37। বেগ আছে, সময় আছে, খুব সুন্দর। তার মানে এখানে তোমার দেখো বেগ বাড়তেছে সমহারে, এটা এখানে হলো সমত্বরণ, সমবেগ, সমমন্দন। যারা তোমরা গ্রাফ বুঝো তারা তো অবভিয়াসলি জানবা বেগের হার সুষম হারে বাড়তেছে, সম, তার মানে এটা কি? সমত্বরণ, বেগটা কনস্ট্যান্ট ছিল সমবেগ, বেগটা সমহারে কমতেছে, মানে সমমন্দন। গাড়িটির ভর 600 কেজি হলে উদ্দীপকের বিসি অংশে বাধানকারী বলের মান কত? বিসি অংশ, তার মানে এই ছোট্ট অংশটায়।
বাধানকারী বল আর যে কোনো বল ফর্মুলা তো একই, m ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভাই ভর কত কেজি এখানে? 600 কেজি। টাইম কতক্ষণ লাগছে বলো তো? বি থেকে সি থেকে 25 থেকে 30, 5 সেকেন্ড সময় লাগছে। শেষ বেগটা কত? আচ্ছা আদি বেগটা কত বলো? স্টার্টিং করছে 10, এটা হচ্ছে তোমার আদি বেগ আর এটা হচ্ছে তোমার শেষ বেগ, ঠিক আছে? আদি বেগ, এটা হলো শেষ বেগ। তাহলে আদি বেগ ছিল কত? 10, শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 5। দেখো তাহলে 600 ইন্টু -5 ডিভাইডেড বাই 5 মানে -600 নিউটন আসে। বাট যেহেতু বাধানকারী বল বলছে, তাহলে শুধুমাত্র কত হবে? 600 হবে, মাইনাস কিন্তু হবে না। বাধানকারী বল যেহেতু বলছে, বল বললে এবার -600 আসতো। নিচের কোন অংশে গাড়িটি সমবেগে গতিশীল? এই যে বি অংশে বেগে চেঞ্জ হচ্ছে না, তাহলে কত হবে ভাই? হেভি অংশে। খুব সিম্পল অ্যাজ দ্যাট। সো তারপরে দেখো মহাকর্ষ বল নিয়ে আছে যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত, এটা মেমোরাইজ করতে হবে। আর তোমরা যদি না জানো, এখান থেকে কিন্তু বের করা যায়। তোমাদের যে কোনো ক্যালকুলেটরের পিছনে দেখবা অনেকগুলো কনস্ট্যান্টের মান দেওয়া থাকে, তো ওইগুলা সবগুলো কনস্ট্যান্ট এখান থেকে বের করতে পারো। তবে একক খুঁজে পাবো না, এককটা কিন্তু মাথায় রাখা লাগবে। তো এটা মনে রাখবো, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11। 6.67 10 ইনভার্স 11 কোনটাতে আছে? 6.67 10 টু দি পাওয়ার 11 এটা হবে না। 10 ইনভার্স 11 এখানে আছে, এখানেও আছে, এখানে এটা না, এটা ইনভার্স না। তার মানে হয় খ আর গ হবে। এখন একক নিয়ে আবার ইয়ে করতে হবে। খ আর গ এর মান কিন্তু সেম, বাট এটা হলো মনে রাখবা 6.67 10 ইনভার্স 11 নিউটন, নিউটন মিটার স্কয়ার এন্ড কেজি ইনভার্স 2। এটা কোনটাতে আছে দেখো? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 এটা। তাহলে এটা হবে না। তো এইভাবে একক, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি স্টার দিয়ে রাখবো। অনেকে এটা মেমোরাইজ করে না, তখন আমি বিপদে পড়বো। এটা একটু 3 স্টার, এটা একটু মাথায় রাখবা, চলে আসে তো পরীক্ষায়। মানে এটা যদি তুমি এককটা জানো, বিশেষ করে এই যে এককের কথা বলতেছি, এককটা জানলে তুমি কিন্তু এখান থেকে মাত্রাটাও বের করতে পারো। মাত্রা কিন্তু আসে। এবার আসো 39 নম্বর। নিচে কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল কাজ করে? অভিকর্ষ বল মানে সেখানে অবভিয়াসলি পৃথিবী থাকতে হবে। অভিকর্ষ বল মানে কি? অভিকর্ষ বল মানে পৃথিবী থাকতে হবে, এটা মাথায় রাখবা। পৃথিবী থাকতে হবে, পৃথিবী থাকতে হবে। কারণ মহাকর্ষ বল মানে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, আর যে ওটা যদি দুইটার মধ্যে যদি পৃথিবী থাকে, তাহলে ওটাকে স্পেশালি বলা হয় অভিকর্ষ বল। অবভিয়াসলি অভিকর্ষ বল কিন্তু মহাকর্ষ বল। পৃথিবী কোনটাতে আছে তাহলে? এই যে পৃথিবী ও বই, ঠিক আছে। 40 নাম্বার। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। ওকে, পৃথিবীর ব্যাসার্ধ, তার মানে পৃথিবী একই, ছোট করে আঁকবো। তাহলে দেখো তো, এই যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত? আর সমান উচ্চতা, তাহলে এইচটাও কত? আর সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এর মান চাইছে, এখানে তোমার জি এর মান চাইছে, ঠিক আছে। তাহলে জি পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান কত হবে, মানে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কতটুকু হবে? তাহলে আমরা জি এর ফর্মুলা কি জানি ভাই? জি ইকুয়াল টু কত মনে আছে কিনা? জি ইকুয়াল টু কত? জিএম বাই আর স্কয়ার। আর স্কয়ারটা কি? তুমি যেখানে অভিকর্ষ ত্বরণ বের করবা ওইখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব কত বলো তো? যদি আমি বলি যেখানে টোটাল দূরত্ব কতটুকু, এই অংশটা কি? এটা দেখো তো আর প্লাস এইচ না? তাহলে এখানে কত হবে? আর প্লাস এইচ স্কয়ার। এখন দেখো এখানে সুন্দর একটা জিনিস আছে কি, এটাকে ধরো জি প্রাইম, জি এর জি তো না, যেহেতু তুমি অন্য মানে জি তো আমরা কোনটা ধরি? ভূপৃষ্ঠে। তাহলে জিএম ডিভাইডেড বাই আর, এইচ এর মানও কত? এইচ আর আরটা কি সমান না? দেখো তো আলটিমেটলি কত আসে? 2 আর এ হোল স্কয়ার করলে কত আসে? 4 আর স্কয়ার। এখন তোমরা বলো তো, এটাকে 1/4 লেখা যায়, আর জিএম বাই আর স্কয়ার এটা কার ফর্মুলা?
ভূপৃষ্ঠে জি এর ফর্মুলা বুঝছো? ভূপৃষ্ঠে জি এর ফর্মুলা, তাহলে কত 1/4 আসছে না? তাহলে এটা রাইট। এন্ড পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক জি এর যে ফর্মুলাটা আছে একটু খেয়াল করো। জি ইকুয়াল টু কত, জিএম বাই আর স্কয়ার বা ডি স্কয়ার লিখি। মানে মানে তুমি যার অভিকর্ষ ত্বরণ বের করবে যে পয়েন্টে, ওই পয়েন্ট থেকে সেন্টারের দূরত্ব। তাহলে দেখো তো এখানে বলছে পৃথিবীর ব্যাসার্ধের বর্গের সমব্যস্তানুপাতিক, না এটা আসলে সেন্টার থেকে ওই বস্তু মানে বা যে বিন্দুতে রাখবা ওই বিন্দুর মধ্যকার দূরত্বের ব্যস্তানুপাতিক, নট পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে? ধরো তুমি এখানে কোথায় রাখতে পারো, এখান থেকে ধরো পৃথিবীর ব্যাসার্ধ থেকে কম ব্যাসার্ধে রাখতে পারো, তখন ওইটা মানে হলো গভীরে গেলে হিসাব আলাদা, বাট আমি জাস্ট উপরের কথা যদি বলি, সেন্টার থেকে ধরো ভূপৃষ্ঠ উপরে রাখতেছো, তাহলে কত উপরে রাখতেছো, এই সেন্টার থেকে কত দূরে রাখতেছো ওই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, নট লাইক ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। সো এটা হবে না, বুঝছো? আর এটা বলছে কারণ এখানে আমরা লিখতে পারি জি সমানুপাতিক কত 1/d স্কয়ার। ঠিক আছে, ডি এর সমানুপাতিক জি এটার সাথে, মানে সমানুপাতিক বলতে পারো না, বা সমানুপাতিক তুমি এটা চাই না, সমানুপাতিক বলতে পারো না, যে যেটা তোমার আর এরই কি হবে, বর্গের ব্যস্তানুপাতিক হবে। উচ্চতার উপর নির্ভর করে, হ্যাঁ উচ্চতা যত বাড়াবা জি তত কমতে থাকবে, উচ্চতার উপর নির্ভর করে। অ্যান্সার কত হবে 1 আর 3। ঠিক আছে, আই গেস এটা ক্লিয়ার হইছো। এবার আসো দেখো পরেরটায় যাই। আমাদের নতুন টপিক শুরু হয়েছে মহাকর্ষ বল দিয়ে, তাই না? ওকে, সো এটা হচ্ছে আমাদের 41-42। দুটি বস্তু এ ও বি পৃথিবী পৃষ্ঠে 3 মিটার ব্যবধানে রাখা আছে, এদের ভর যথাক্রমে 1 কেজি 500 গ্রাম। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 1.63। চন্দ্রপৃষ্ঠে বি বস্তুটির ওজন কত? তাহলে আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এমজি। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান এত, চন্দ্রপৃষ্ঠে বি বস্তুটা, বি পৃথিবীপৃষ্ঠে 3 মিটার ব্যবধানে রাখা আছে, এদের ভর যথাক্রমে 1 কেজি ও 500 গ্রাম। তাহলে বি এর হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম মানে 0.5। আর এ পৃথিবী ওইখানে জি কত, জি অফ মুন, চাঁদের জি কত বলো, সুন্দরভাবে লিখি। জি অফ মুন, চাঁদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে 1.63। এইটাকে অর্ধেক করলে কত আসে, মোটামুটি 8.15 এরকম আসবে। 0.815, 1.63 ডিভাইডেড বাই এটা। ওকে, এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? গ্র্যাভিটেশনাল ফোর্স জি এম এম, আমি এখান থেকে লিখি m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার, শেষ। কত? 6.67 10 ইনভার্স 11। কার মান বলো? জি এর মান। m1 এর মান হচ্ছে কত? 1 কেজি। আর m2 এর মান হচ্ছে কত? 0.5 কেজি। আর আর এর মান হচ্ছে কত? 3 মিটার ব্যবধান রাখা হয়েছে 3 স্কয়ার। এখান থেকে তো আমাদের রেজাল্ট গুলো বের হয়ে আসে। 6.67 into 10 inverse minus 11 into 1 into 0.5 divided by 3 square, 3.60। I guess সবগুলো ঠিক মতো বসানো হয়েছে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 3.70 into 10 inverse 12 নিউটন। ওকে, সো এই ফর্মুলা একটু মেমোরাইজ করে রাখবে, এটা কিন্তু লাগবে। সো এমসিকিউ তে চলে আসতে পারে, সিকিউ তে আসতে পারে। এবার আসো নতুন একটা টপিক, 8 নাম্বার, নিউটনের তৃতীয় সূত্র থেকে কি কি ফর্মুলা আসে। এটা অনেকে ভুল করবে, প্রত্যেকে, কারণ এটা নিয়ে সবারই মিসকনফিউশন আছে। তোমাদের বইতে তো ক্লিয়ার করেই নাই, বাট কোশ্চেন ভালো কোশ্চেনই করে আর কি। ক্রিয়া বল এফ হলে প্রতিক্রিয়া বল F2 হলে নিউটনের তৃতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি সম্পর্কিত থাকে? তোমরা একটা জিনিস মাথায় রাখবা, ক্রিয়া প্রতিক্রিয়া বলটা একটু ক্লিয়ার করি। এখানে ধরো একটা বস্তু আছে, একটা বল ধরো ওকে আঘাত করলো, একটা বল, ঠিক আছে? তাহলে ওরে যে বলটা দিছে না, এটা যদি F1 হয়, একটা ক্রিয়া বল দিছে, সেম ভাবে এটা ওরে একটা বল দিবে, সেটা হচ্ছে F2। তার মানে বল যখন এই ধরো এটা হলো এ বস্তু, এটা বি বস্তু,
এ বস্তু বি বস্তুকে F1 বলে আঘাত করতেছে, বি বস্তু এ বস্তুকে F1 F2 বলে রিটার্ন করতেছে। তার মানে এই যে ক্রিয়া বলটা কাজ করতেছে দেখো বি এর উপর, আর প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে F2 এর উপর, মানে এ এর উপর, ঠিক আছে? তাহলে এখানে একটা কথা মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট, এগুলা লাগবে, যে ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান, এটা মনে রাখবা। প্রতিক্রিয়া বলের মান সমান, মান সমান কেন বলতেছি, দিক কিন্তু আলাদা, এন্ড আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে, একই বস্তুর উপর কাজ করে না, আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে। এই কয়টা জিনিস একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি সুন্দর মতো, এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে এই F1 আর F2 এর মধ্যে সম্পর্কটা কেমন, সমান, তাই না? বাট দুইটা ডাইরেকশন কিন্তু আলাদা। তোমরা জানো ভেক্টরের ক্ষেত্রে যখন বিপরীতে কাজ করে, সমান দেখানোর জন্য একটার আগে অবভিয়াসলি মাইনাস দিতে হবে, তাই না? ওকে, তো এখান থেকে আমাকে জানতে চাইছে যে নিচে কোন সম্পর্কটা লেখা যায়। এখন দেখো এরকম কোন সম্পর্ক এখানে আছে, নাই, বাট এটাকে একটু চেঞ্জ করা যায়। দেখো তো F1 এটা এই পাশে আসলে কত, প্লাস F2 ইকুয়াল টু 0, মানে দুইটাকে যোগ করলে আমরা 0 পাবো। এটা কি আছে এখানে? আছে। সেটা হচ্ছে আমাদের গ নাম্বারে। ওকে, তো এই কি ইনফরমেশন গুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, 43 গেল, এবার আসলে 44। ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর অসমান না, এটা পরস্পর সমান হয়, একই সময় ধরে কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া একই সময় ধরে কাজ করে, কারণ যতক্ষণই ক্রিয়া বল কাজ করবে ততক্ষণই প্রতিক্রিয়া বল কাজ করবে। এতে পেয়ার পেয়ার মানে জোড়ায় জোড়ায়। সো অবভিয়াসলি এটা রাইট। পরেগুলো দেখি একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, আমি বারবার ওখানে বলে দিচ্ছি, আলাদা বস্তুর উপর প্রযুক্ত হয়, একই অভিমুখে হয় না, দুইটা ডাইরেকশন, একটা সামনের দিকে গেলে আরেকটা তার উল্টা দিকে যায়। তাহলে অ্যান্সার হচ্ছে খ। আই গেস ক্রিয়া প্রতিক্রিয়া বলতে আমরা ক্লিয়ার হয়েছে। নিউটনের তৃতীয় সূত্র থেকে আর কি আছে, বন্দুক দিয়ে গুলি ছোড়া হলো। ওকে, বন্দুকের পশ্চাৎবেগ গুলি তুলনায় কম হবে, এটা তো আমরা জানি। গুলি যত বেগে যায় বন্দুকটা কি তত বেগে পিছনে আসে? তাহলে তো তোমার গানম্যানরে উড়ে নিয়ে চলে যেত, বাট এটা আসলে হয় না। গুলি যত বেগে যায় বন্দুক তার থেকে কম বেগে আসে। বন্দুক সামনের দিকে ধাক্কা দিবে না, বন্দুক সামনের দিকে ধাক্কা দেয় না, বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয়। গুলি ও বন্দুকের ভরবেগ সমান ও বিপরীতমুখী। হ্যাঁ, গুলির যে ভরবেগটা হবে বন্দুকের ভরবেগটা ততই হবে, কিন্তু বিপরীতমুখী। ঠিক আছে, কিভাবে প্রমাণ করা যায়? ওই যে আমরা দেখছিলাম, মনে আছে, 0 ইকুয়াল টু কত, mv প্লাস mv, তার মানে মাইনাস mv ইকুয়াল টু কত, mv। এটা হচ্ছে গুলির ভরবেগ, এটা হচ্ছে বন্দুকের ভরবেগ, সমান এমন হচ্ছে, দেখো একটার আগে মাইনাস আছে, তার মানে কি বিপরীত। ভরবেগ তো একটা ভেক্টর রাশি, তার মানে আমি বলতে পারি গুলি এবং বন্দুকের ভরবেগটা অবভিয়াসলি সমান হবে এবং অবভিয়াসলি কি হবে, বিপরীত হবে। তার মানে এটাও কারেক্ট। তাহলে অ্যান্সার কত, 1 আর 3। বুঝছো? আরেকটা আছে, বন্দুক দিয়ে গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎবেগ গুলির তুলনায় কম হবে। সিম, হ্যাঁ এটা রিপিট হয়ে গেছে, এটা সেম। ওকে, তো এটা অ্যান্সার তো আমরা পাইছিলাম, এটা দুইবার রিপিট হয়ে গেছে। এবার চলে আসো 47, আমাদের লাস্টের টপিক ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলতে এত ইম্পর্টেন্ট, এন্ড এটা নিয়ে আসলে আমাদের আসলে একটু হালকা পাতলা আগে পড়ে নিতে হবে, যাতে বাকিগুলো আমাদের সহজ হয়ে যায়। ঠিক আছে, তো ঘর্ষণ বল নিয়ে আমরা একটা স্লাইড এখানে ইনক্লুড করতে চাচ্ছি, শুধুমাত্র ঘর্ষণ বল পড়ার জন্য। ঠিক আছে, আমাদের টপিক হচ্ছে ভাইয়া কি, ঘর্ষণ বল। ঘর্ষণ বল কত প্রকার হয় ভাইয়া? ঘর্ষণ বল আমাদের কত প্রকার হয়? ঘর্ষণ বল অলমোস্ট আমাদের কত প্রকার হয়? 4 প্রকার হবে। ওকে, স্থিতি ঘর্ষণ,
স্থিতি, গতি, আবর্ত, আর এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। এই 4 প্রকার ঘর্ষণ বল, এই 4 প্রকার ঘর্ষণ বল নিয়ে আমরা ডিটেইলস করব, আলোচনা হালকা একটু কভার হয়ে যাবে। স্থিতি ঘর্ষণ মানে কি? স্থির অবস্থায় যে ঘর্ষণ কাজ করে। কি অবস্থায়? স্থির অবস্থায় যে ঘর্ষণ কাজ করে সেটাই হচ্ছে স্থিতি ঘর্ষণ। গতিশীল অবস্থায়, গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে। আবর্ত মানে কোনো কিছু ঘুরিয়ে ঘুরিয়ে, বা রোলিং ফ্রিকশন বলে ঘুরিয়ে ঘুরিয়ে যাওয়া। আর প্রবাহী মানে কি? প্রবাহীটা একটু ক্লিয়ার করি, প্রবাহীটা হচ্ছে ফ্লুইড। ফ্লুইড বলে, ফ্লুইড মানে তোমরা চিনো কিনা, ফ্লুইড, ফ্লুইড মানে হচ্ছে প্রবাহী। এটা দুইটা ভার্সন হয় ভাইয়া, একটা হচ্ছে কি তরল, আর একটা হচ্ছে কি গ্যাস। তরল আর হচ্ছে গ্যাস। যেমন তরলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তুমি যেই ঘর্ষণ বলটা বাধা অনুভব করবা সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। আবার গ্যাস বা বায়ুর মধ্যে দিয়ে নামার সময় যে ঘর্ষণ বলটা অনুভব করবা সেটা হচ্ছে কি আমাদের প্রবাহী ঘর্ষণের মধ্যে। মানে আবর্ত ঘর্ষণ মানে কি গড়িয়ে গড়িয়ে যাওয়া বা রোলিং করে যাওয়া, সেটা হচ্ছে কি তোমার আবর্ত ঘর্ষণ। এখন এখানে কিছু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। পয়েন্টগুলো হচ্ছে এরকম যে এটাকে মনে রাখবো সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল হচ্ছে এটা। কেন বলে জানো? আচ্ছা বলো তো, ঘর্ষণ বল দুর্বল হইলে কি হবে? তুমি সহজে ওটাকে নিয়ে যেতে পারবা, কারণ বাধা কম। একটা বাক্স চাকা ছাড়া আছে, তুমি ঠেলে নিতে কতটুকু কষ্ট হবে? মানে তার গতি ঘর্ষণ অনেক বেশি, বাট যখন তুমি এখানে দুইটা চাকা লাগাই দিবা, চাকা ঘোরে না, তার মানে এটা আবর্ত ঘর্ষণ। ওইটার ক্ষেত্রে দেখবা ওটা কিন্তু স্মুথলি নিতে পারতেছে, তার মানে আবর্ত ঘর্ষণটা কিন্তু অনেক কমে গেছে। ঠিক আছে, তো এই জন্য আবর্ত ঘর্ষণটা সবচেয়ে দুর্বল হয়। প্রবাহীর ক্ষেত্রে দেখা গেছে অনেক ভারী তুমি লিকুইড নিতে পারো, ওই ক্ষেত্রে ঘর্ষণ আবার অনেক বেশি হবে। আর যখন তুমি ওটার মধ্যে চাকা লাগিয়ে নিবা তখন কিন্তু ঘর্ষণ অনেক বেশি হবে। ওকে, সো এটা সবচেয়ে দুর্বল, এটা মাথায় রাখবা। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, স্থিতি ঘর্ষণ বল অলওয়েজ, স্থিতি ঘর্ষণের যে সীমান্তিক মানটা আছে ওটা গতি ঘর্ষণ থেকে বেশি হয়, মনে রাখবা। এটা একটু মাথায় রাখো যে এফ টাকে তুমি কি দিবা, যে এফ এস যেটা ম্যাক্স হবে, ক্লিয়ার করে দিই। এফ এস ধরো এটা হচ্ছে এফ এস ম্যাক্স, যেটা হবে সেটা অবভিয়াসলি এফ কে থেকে বড় হবে, মানে স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বড় হয়। এই কয়েকটা জিনিস, স্থিতি ঘর্ষণের সীমান্তিক বা সর্বোচ্চ মানটা গতি ঘর্ষণ থেকে বড় হয়। আই গেস এতগুলো বললে আমাদের কভার হয়ে যাবে। এবার আসো, সো ঘর্ষণ বল থেকে যদি আমরা বলি, সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ বল। সাইকেলের চাকা কি ঘোরে না? ক্রিকেট বল গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, কোন ধরনের বল হবে? যেটা ঘুরে বা গড়িয়ে যাচ্ছে সেটা সবসময় আবর্ত ঘর্ষণ। আমরা ক্লিয়ার করে দিছি, এটা নিয়ে গেস প্রবলেম হবে না। পরেরটা আসো, কোন ঘর্ষণের কারণে আমরা পিছলে পড়ে যাই না? তার মানে আমরা স্টিল দাঁড়ায় থাকি, তাই না? দাঁড়ায় থাকি না আমরা? তো ধরো দাঁড়ায় আছি বা পিছলে পড়তেছি না, তখন ওই ঘর্ষণটা কোন ধরনের ঘর্ষণ হবে? স্থিতি ঘর্ষণ না? আমরা দাঁড়ায় আছি বাট পিছলে পড়ে যাচ্ছি না, তাহলে কোন ধরনের ঘর্ষণ? এটা স্থিতি ঘর্ষণ, স্থির অবস্থায় আছি। সেকেন্ড ইয়াতে চলে আসো, সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি? সবচেয়ে দুর্বল ঘর্ষণ হচ্ছে আবর্ত ঘর্ষণ, কারণ আবর্ত ঘর্ষণ হইলে খুব ইজিলি একটা বস্তুকে সামনের দিকে নিয়ে যাওয়া যায়। প্রবাহী ঘর্ষণ থেকে কি কোনো কোয়েশ্চেন করা হয় নাই? আমরা একটা টপিক মিস করে গেছি, আচ্ছা আমরা সলভ করে নিব, দেখি। এটা এখানে আসো, নিচের কোনটিতে ঘর্ষণ বল কম? খাটে শুয়ে থাকা। খাটে শুয়ে থাকা মানে স্থিতি ঘর্ষণ। খাটে শুয়ে থাকা মানে কি ভাইয়া? স্থিতি ঘর্ষণ। মাটির উপর দাঁড়িয়ে থাকা, এটা স্থিতি ঘর্ষণ। দেয়ালে পেরেক লাগানো, এখানে কি তোমার গতি দিতে হচ্ছে, এটা গতি ঘর্ষণ বলা যায়। বাট চাকাযুক্ত চেয়ার টেনে নেওয়া, চাকাযুক্ত, তার মানে এটা আবর্ত ঘর্ষণ। আর আবর্ত ঘর্ষণ সবচেয়ে দুর্বল, তার মানে এটা এটাকে বলতে পারি এটা কোন ঘর্ষণ? আবর্ত ঘর্ষণ। আবর্ত কি হয়?
আবর্ত সবচেয়ে দুর্বল বলছিলাম, তাই না? তার মানে এটা আবর্ত হবে। ওকে, তো আমাদের একটা এমসিকিউ বাদ গেছে, পিছনে একটা কমপ্লিট করে আসি। উপর থেকে লাফ দেওয়া, লাফ দিছো, নদীতে নৌকা চালানো, উপর থেকে লাফ দেওয়া, তার মানে এখানে বায়ু মাধ্যম, তাই না? বায়ু বা গ্যাস মাধ্যম, বায়ু। নদীতে লাফ দেওয়া, তার মানে এটা তরল। নদীতে নৌকা চালানো মানে তরলের মধ্যে একটা কি ঘর্ষণ বল কাজ করতেছে না, বা তরলের মধ্যে কাজ করতেছে, তাই না? তারপরে বলছে নদীতে সাঁতার কাটা, তরল। পানিতে মাছ ছোলা, এটা তরল। মার্বেল গ্লিসারিনের মধ্যে দিয়ে যাওয়া, গ্লিসারিন একটা কি তরল। ক্ষেত্রে কোন ঘর্ষণ বল কাজ করে? তাহলে আমরা বলছি গ্যাস বা তরল যদি হয়, ওটার মধ্যে দিয়ে যে কোনো বস্তু গেলে ওটাকে আমরা প্রবাহী ঘর্ষণ বলি। ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষার জন্য মাস্ট মাস্ট চলে আসবে যে কোনো একটা বোর্ডে। ঠিক আছে, এবার আসো আমরা সামনে আমাদের লাস্টের এমসিকিউ, সবার শেষে। এটা করলেই আমাদের সবগুলা কাজ শেষ, যদি এটা দুইটা এমসিকিউ আছে। 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর, 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর, তার মানে আদিবেগ 0, 11 নিউটন বল ক্রিয়া করছে, বস্তু যে তলে চলছে তার ঘর্ষণ বল হচ্ছে 1 নিউটন। ওকে, ঘর্ষণযুক্ত তলে 10 সেকেন্ড পরে তার বেগ কত? তো তোমরা জানো কি না এখানে কয়টা বল কাজ করতেছে? দুইটা বল, একটা হলো ঘর্ষণ বল আর এটা হচ্ছে তোমার এক্সাক্ট বল। তাহলে এখানে আমাদের লব্ধি বল কত হবে ভাই? লব্ধি বল, লব্ধি বল হবে তোমার প্রযুক্ত বল, কারণ তুমি যতটুকু বল প্রযুক্ত করছো তার থেকে আবার কে নিয়ে নেবে বলো তো? ঘর্ষণ বলটা নিয়ে নেবে না কিছু? ঘর্ষণ তুমি দিতেছো কত? 11, বাট ঘর্ষণ করে 1 নষ্ট করে দিচ্ছে, তাহলে এক্স্যাক্টলি পাবা আসলে কত? 10। তাহলে 11 মাইনাস 1, তার মানে 10 নিউটন। এবার 10 নিউটন দিয়ে তুমি বাকি হিসাব করবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো ঘর্ষণ বল থাকলে আমাদের এক্সাক্ট বল থেকে ঘর্ষণ বলটা আসলে মাইনাস করতে হয়, কারণ আমি যতটুকু বল দিই ওই বল থেকে ঘর্ষণ বলটা, ওই বলটা আমাকে নষ্ট করে দেয়। যেমন 1 নিউটন বল এখান থেকে নষ্ট করে দিছে। 10 সেকেন্ড পরে তার বেগ কত? তাহলে দেখো তো, ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি না? বস্তু যদি 5 কেজি হয় আর ফোর্স যদি তোমার কত হয়? 10 হয়, তাহলে এখান থেকে দেখো তো লিখতে পারি যে এম ইকুয়াল টু হচ্ছে কত? 10 বাই হচ্ছে 5, তার মানে হচ্ছে কত? সরি, এম নয়, এটা তো এম কেন লিখলাম, এটা তো এ। 10/5 তার মানে 2, ত্বরণ হচ্ছে 2, তার মানে আদিবেগ হচ্ছে 0, ত্বরণ হচ্ছে 2, আর টাইম হচ্ছে কত? 10, তার মানে 20 হবে, 20 মিটার পার সেকেন্ড। ওকে, বস্তুটি গতির ক্ষেত্রে তলটি মসৃণ তলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এত, তাহলে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তাই না? তাহলে বের করে ফেলি। S5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো তো, আদিবেগ তো 0, এটা 0 হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু ত্বরণ হচ্ছে কত? 2, আর টি স্কোয়ার হচ্ছে কত? 25 না? সরি, হ্যাঁ, টি স্কোয়ার 25 আর কি। মসৃণ তলে 5 সেকেন্ড অতিক্রান্ত ত্বরণটি, সরি সরি সরি, বলছে ত্বরণটি মানে তলটি মসৃণ হলে, মসৃণ হলে তো তোমার এ 2 হবে নাকি? মসৃণ হলে তো ঘর্ষণ বল কাজ করবে না, তখন তো লব্ধি বল কত পাওয়া যাবে? 11ই পাওয়া যাবে। ঠিক আছে, তখন আলাদাভাবে তোমার ত্বরণটা বের করে নিতে হবে না এখান থেকে? তখন ত্বরণ কত হবে? তখন এখান থেকে দেখো এ ইকুয়াল টু হচ্ছে কত? এফ বাই এম, তখন এফ কিন্তু 11ই থাকবে, আর এম হচ্ছে কত? 5 কেজি। তাহলে কত আসে? 2 পয়েন্ট, দেখো 2.2 আসে। ঠিক আছে, 2.2 আসে। তাহলে দেখো তো এখানে কত আসবে? 0 প্লাস হাফ 2.2 ইন্টু 5 স্কোয়ার মানে 25, তাই না? সো 0.5 ইন্টু 2.2 ইন্টু 27.5 মিটার। তাহলে এটা কারেক্ট। ঘর্ষণ বস্তুটি ওজনের উপর নির্ভর করে, ঘর্ষণ বল ওজনের উপর নির্ভর করে কিনা তোমরা কেমনে জানবা? একটা ফর্মুলা আছে ভাইয়া, যে ঘর্ষণ বল F ইকুয়াল টু হচ্ছে কত? ফ্রিকশন যে ফোর্স সেটা হচ্ছে মিউ ইনটু আর। ঠিক আছে,
যদি তুমি এটা সমতল চিন্তা করো তাহলে এফ ইকুয়াল টু মিউ ডাব্লিউ লিখতে পারো। কখন লিখতে পারবে এটা? বা সমতল হলে, সমতল বলবো না আমি, হেলানো তল না হলে, ঠিক আছে, হেলানো তল না হলে, তাহলে হ্যাঁ অবভিয়াসলি এখানে দেখো তো ডব্লিউ যত বড় হবে, আমরা ডব্লিউ যত বড় এফ তত বড় হবে এই কন্ডিশনের জন্য। তাহলে বস্তুর ঘর্ষণ, ঘর্ষণ বস্তুর ওজনের উপর নির্ভর করে। হ্যাঁ, ওজন বাড়লে ঘর্ষণ বল বাড়বে। আরো সহজে বোঝা যায় কি, ঘর্ষণ বল হয় দুটা বস্তুর কিসের কারণে, যে একটা বস্তুর খাঁজের মধ্যে, কারণ এই বস্তুটাকে তুমি মসৃণ দেখতেছো, বাট তুমি যদি এটাকে জুম করো দেখবে এখানে এবড়ো থেবড়ো খাঁজ আছে। তো একটা বস্তুর সাথে একটা বস্তু যখন এইভাবে লাগানো হয় তখন একটা খাঁজের মধ্যে একটা খাঁজ ঢুকে যায়, এই জন্য কি হয়, তাদের মধ্যে ঘর্ষণটা হয়। তো ওজন যত বেশি থাকবে, আরো বেশি খাঁজের মধ্যে ঢুকে যাবে, তখন কি হবে, ঘর্ষণটাও বেশি হবে। বলছে গতি ও ঘর্ষণ সহগ হচ্ছে 0.02, এটা বের করতে বলছে, ঘর্ষণ সহগ। ওকে, তাহলে এখানে ঘর্ষণ বল কত, 1 নিউটন না? ওকে, তাহলে এখান থেকে বের করো, যে আমরা এখান থেকে করে ফেলি, এফ ইকুয়াল টু হচ্ছে কত, মিউ ডাব্লিউ। তাহলে মিউ ইকুয়াল টু হচ্ছে কত, মিউ ইকুয়াল টু হচ্ছে কত, এফ বাই ডাব্লিউ। এফ এর মান হচ্ছে 1, ঘর্ষণ বল 1, আর ডাব্লিউ হচ্ছে কত, এমজি 5 ইন্টু 9.8। জিরো পয়েন্ট জিরো টু, ঠিক আছে, 0.0। অ্যান্সার 3 ঘন্টা হবে, ঠিক আছে। সো এটা ছিল আমাদের বল চ্যাপ্টারে হচ্ছে ওয়ান শট এমসিকিউ। এখানে আমার যতগুলো টাইপ ছিল সবগুলো টাইপ শেষ করছি। আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি জানাবা, আর যদি কোনো স্পেসিফিক টপিকে ভিডিও দরকার হয় অবভিয়াসলি দিবা। তোমাদের আগ্রহ বেশি থাকলে ওটাতে ট্রাই করব। সামনে আমরা বাকি যে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো ইন্ডিভিজুয়ালি এভাবে ওয়ান শটের মাধ্যমে শেষ করব। সো ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বেল বাটনে ক্লিক করে রাখবা, এন্ড অবভিয়াসলি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, ঠিক আছে। এবং আমরা ট্রাই করব ফিজিক্সের হচ্ছে একটা চ্যাপ্টার কিভাবে পড়া উচিত, চ্যাপ্টার ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরা, গাইডলাইন মূলক এভরিথিং, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্সের সবগুলো সাবজেক্ট নিয়ে আমি আমার নিজে এক্সপিরিয়েন্স গুলো তোমাদের সাথে শেয়ার করব। আই থিঙ্ক এটা তোমাদের এসএসসি জার্নিটাকে অনেক বেশি সহজ করবে। হোপ ফর দ্য বেস্ট। যাদের সামনে ফাইনাল এক্সাম, এসএসসি প্রিপারেশন ভালো করে নাও। কোনো স্পেসিফিক টপিকে যদি ভিডিও দরকার হয় আমাকে বলবো, আমি অবশ্যই দেওয়া ট্রাই করবো ইনশাআল্লাহ।